বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়। যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়। তো সেই জায়গাটা কি আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আমি পার্সোনালি মনে করি যে 10-এ 10 পাওয়ার মতো সামিট হয়নি। সামিটে আরো অনেক অনেক ভালো কিছু করার সুযোগ আছে। আমরা আসলে প্রথমবারের মতো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে সামিট করার চেষ্টা করেছি, বা বিদেশে যেভাবে সামিটগুলো করা হয় ইনভেস্টমেন্ট সামিট, সেরকম করে একটা স্ট্যান্ডার্ড সেট করার চেষ্টা করেছিলাম আমরা। সবাইকে অনেক ধন্যবাদ। যে সামিটটা তো আসলে আমরা নিজেরা অর্গানাইজ করিনি, আমরা একটা ছোট্ট পার্ট অর্গানাইজ করেছিলাম, কিন্তু আপনারা মিডিয়া কমিউনিটি আমাদেরকে অনেক হেল্প করেছেন। আমাদের যারা পার্টনার ছিল বিভিন্ন প্রাইভেট সেক্টরের অর্গানাইজেশন, তারা আমাদেরকে অনেকগুলা পার্ট অর্গানাইজ করতে হেল্প করেছেন। আমাদের যেই পলিটিক্যাল পার্টিরা ছিল তারাও আমাদেরকে অনেকভাবে সাপোর্ট দিয়েছেন, পার্টনার করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, অনেক কিছুতেই হেল্প করেছেন। তো সবাইকে এই আমাদের সামিটটাকে যতটুকু সফল করা গেছে সেইটা ক্রেডিটটা আসলে সবার। ফেইলিয়ার গুলো অবভিয়াসলি শুধুমাত্র বিডা এবং বেজার। নেক্সট টাইম আমরা এটা আরো ভালো করার চেষ্টা করব। একটা ওভারআর্চিং ফিডব্যাক হচ্ছে যে এই ধরনের সামিট এবং যে পরিমাণ আগ্রহ আমরা পেয়েছি সেখান থেকেও আমাদের একটা টেক হচ্ছে যে এই ধরনের সামিট আমাদের একটা রেগুলার ফ্রিকোয়েন্সিতে করা উচিত সরকারের। সেই ফ্রিকোয়েন্সিটা বছরে একবার হতে পারে বা যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে হতে পারে, বাট আমাদের ডেফিনেটলি যে আগ্রহটা আমরা দেখেছি, আপনারা যারা গেছেন তারা দেখেছেন যে ইন্টারকন্টিনেন্টালে যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, এরকম অনেকে এসে সারাদিন ইন্টারকন্টিনেন্টালে বসেছিলেন যে তারা যদি ইনভেস্টরদের সাথে একটু কথা বলতে পারেন, একটা করিডোর কনভারসেশন করতে পারেন, ইনফর্মাল টক করতে পারেন। সো ক্লিয়ারলি দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারেস্ট। তো আমরা ইন্টারেস্টটার জন্য আমরা ভেরি গ্রেটফুল, এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের সিমিলার ইভেন্ট যেখানে আসলে আমরা পজিটিভ ইন্টারেস্ট এবং মোমেন্টাম তৈরি করতে পারি, এরকম ইভেন্ট আমরা ফার্দার আরো ফিউচারে অর্গানাইজ করার চেষ্টা করব, বা পরবর্তী সরকারের আমি বলবো যে তাদের এটা অর্গানাইজ করার চেষ্টা করা উচিত। তো সামিট সফল হয়েছে কি হয়নি, এটা হচ্ছে আই এম গেসিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইউ হ্যাভ, আমাদের কি ধারণা সামিটের ব্যাপারে। তো সামিট সফল হয়েছে কি হয়নি এটা আসলে একটা সময় বলে দিবে যে সামিট সফল হয়েছে কি হয়নি। টোটাল ডিক্লারেশন এসেছে 3,100 কোটি টাকার মতো ইনভেস্টমেন্ট, আর আমাদের এই সামিটটা করতে খরচ হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তা আপনারা যদি মনে করেন ঠিক আছে তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করলে তো রিটার্ন ক্যালকুলেশন ইজ ফ্যান্টাস্টিক, ব্রিলিয়ান্ট সামিট, এর চেয়ে ভালো সামিট হতেই পারে না। আমি প্রথম থেকে শুরু করি, আমি এটা আগেও বলেছি, আমি আবারও বলছি, এই 3,100 কোটি টাকার ফুল ক্রেডিট আমরা এই সামিটকে দেওয়া উচিত হবে না। এই সামিটের আগে অনেক কাজ করে এই 3,000 কোটি টাকাতে 100 কোটি টাকাতে আনা হয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো ইনভেস্টার কোনোদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে 100 কোটি টাকার একটা চেক লিখে ফেলে না। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা এই জিনিসটা খুব ভালো করে জানেন। সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের 4 দিনে ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান, তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না। আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল, যে সেটা হচ্ছে যে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন, সেই পারসেপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা। তারা যখন বাংলাদেশে আসে, আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসেন, তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান, ওনারা যখন গুগল সার্চ করেন তো ওনারা ওই একই ধারণাটা পান না। ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন, ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে 4 দিন ঘুরে আসলাম, আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না। প্রথম 2 দিন আমরা ওনাদেরকে কি করেছি, 7-8 তারিখে ওনাদেরকে আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কিরকম। 9 তারিখ সকালে আমরা ওনাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি, আমরা কোথায় আছি, কোথায় যাওয়ার চেষ্টা করছি। আর 9 তারিখ বিকাল এবং 10 তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি, বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি। সো এই ফুল ওভারঅল 360 ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি, সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি, এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশন নিয়ে ফেরত গেলেন। ওনারা আমাদের যেটা মেইন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ পড়ে না যায়, যদি মেনু থেকে আমরা বাদ পড়ে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা। তো মোস্ট অফ দ্য কেসেস বাংলাদেশ আসলে মেনু থেকে বাদ পড়ে যায়। তো সেই জায়গাটা কি আমরা আসলে ইমপ্রুভ করার চেষ্টা করেছি সামিটের মাধ্যমে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আরেকটা কথা ডেফিনেটলি বলতে চাই, সেটা হচ্ছে যে আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অনেককে ধন্যবাদ, সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ, দিস ইজ মাই জব। আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা, বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে। তো সেল করার চেষ্টা করাটার জন্য এটা আলাদা প্রশংসা
কিছু নাই, যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে, এটাই ওনার কাজ। সো এটার জন্য আলাদা করে বলার কিছু নাই। আর এই প্রেজেন্টেশন বানানো বলেন, ফুল প্রোগ্রামটা অর্গানাইজ করার পিছিয়ে অনেক মানুষ একসাথে কাজ করেছেন। সো ক্রেডিটটা আসলে সবার একসাথে প্রাপ্য। তো আমি আবারও একটু সামারাইজ করি যে আমাদের সামিটের সফট যেই উদ্দেশ্যটা ছিল, যেটা কোয়ালিটেটিভ এন্ড যেটা প্রবাবলি দি মোস্ট ইম্পর্টেন্ট উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের পারসেপশনটা চেঞ্জ করা। আমরা একই সাথে সংস্কারের কাজ করব, একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করব, বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল্ড করতে হবে। কারণ এই ইনভেস্টার 12 মাস পরে যদি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নিবেন, ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী 12 মাসে। কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না, আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না, আপনি 12 মাস পরে আমার সাথে কথা বলেন, আমি এখন আপনার সাথে কথা বলতে চাই না, একটু ওয়েট করেন। আমরা সামিট এখন কেন করলাম, এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান, সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম, দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, পাশাপাশি প্যারালালি যেতে হবে, যাতে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ। এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ, যে তারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে। আমাদের টোটাল জিডিপির সাইজের তুলনায় বা আমাদের মার্কেটে যে মানি মার্কেটে যে ফ্লো হয় ক্যাশের, সেটার তুলনায় কিন্তু অন্যান্য বড় দেশের তুলনায় আমাদের স্টক মার্কেটটা রিলেটিভলি ছোট। সো ইয়েস, স্টক মার্কেটের ইম্পর্টেন্স অনেক আছে, বাট এমন না যে আমাদের বাংলাদেশের ইকোনমি বা জিডিপির মুভমেন্ট এন্টারলি স্টক মার্কেট ডিপেন্ডেন্ট। সো এটা একটা পয়েন্ট আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের ফোকাসটা ছিল হচ্ছে গিয়ে প্রাইমারি ইনভেস্টর, যারা একদম প্রাইমারি লেভেলে কোম্পানিতে ইকুইটি ইনভেস্ট করবেন, তারা সেকেন্ডারি মার্কেটের ইনভেস্টরের প্লেয়ার না। আপনারা দেখবেন যে আমরা ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্মকে করেছি, যারা আর্লি স্টেজ স্টার্ট আপদেরকে ইনভেস্ট করে। আমরা অনেক আবার আরো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতেও ইনভেস্ট করার জন্য যারা ইনভেস্টার যোগ্য আছেন তাদেরকেও বলেছি। সো আমাদের ফোকাসটা একটু প্রাইমারি মার্কেট ছিল। টু বি অনেস্ট, আমার মনে হয় যে সেকেন্ডারি মার্কেটের যারা ইনভেস্টার, তাদের ইনভেস্টমেন্টের ডিসিশন সেট এবং যে ক্রাইটেরিয়া, সেগুলো খুবই সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আপনি যে সেকেন্ডারি মার্কেট ইনভেস্ট করবে, তাকে আসলে কেপিএস ঘুরাই নিয়ে আসার কিছু নাই। সে স্টক মার্কেটের ওই ডিএসসির ওয়েবসাইট দেখে, ডিএসসির পুরো আপনার ট্রেন্ড দেখে অনেক ডিসিশন নিয়ে ফেলেন। সো তাদের জন্য যদি আমাদের কিছু প্রোগ্রাম করতে হয়, তাদেরকে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্টলি টেইলার্ড একটা ওয়েতে ওনাদেরকে ইনভাইট করতে হবে। সো এইটার সাথে মিক্স করা একটু ইজ এ বিট ডিফিকাল্ট। এই জন্য আমরা ওনাদেরকে এইবার স্কোপের বাইরে রেখেছি। আগামীবার হয়তো আমরা আরেকটু ব্লেন্ডেড করার চেষ্টা করবো, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দুই ইনভেস্টারের ডিসিশন সেট, ক্রাইটেরিয়া, ডিউ ডিলিজেন্স, অল অফ দিস থিংস আর ভেরি ডিফারেন্ট। সো ওনাদেরকে একসাথে মিক্স করে আসলে খুব একটা লাভ হবে না। ইনভেস্টর যারা ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করছেন, তারা কিন্তু চান না যে ওনাদের নামগুলো পাবলিক ডোমেইনে এরকম বড় করে আসতে থাকুক। সো আমি আসলে পার্সোনালি আপনাকে ডিসক্লোজ করতে পারবো না কোন 20টা কোম্পানি আমার সাথে এই মুহূর্তে কথা বলছে। ইফ দ্য নাম্বার ইজ 20, আমি বলছি না নাম্বারটা 20, বাট যতগুলো কোম্পানি আমার সাথে কথা বলছে, তার অনুমতি ছাড়া তার ইনফরমেশনটাও আমার আসলে আপনার কাছে শেয়ার করা উচিত। কারণ উনি তো একটা ইনভেস্টমেন্ট ডিসিশন প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছেন। যেই নামগুলো আপনারা শুনেছেন, কারণ ওখানে এত সিনিয়র এক্সিকিউটিভ এসেছেন যে সেই কারণে তার নামটা বেশ চালু হয়ে গেছে, বাট নট নেসেসারিলি হোয়াট উই শুড বি মার্কেটিং স্পেসিফিক্যালি, যে কে কত টাকা ইনভেস্ট করার চিন্তা করছেন বা কি করছেন। এই ইনফরমেশনটা যখন তারা ইনভেস্ট করবেন বা একটা ফাইনাল ডিসিশন পয়েন্টে চলে যাবেন, তখন আমরা সেটা ডিসক্লোজ করতে পারি, যেরকম আমরা হান্দা বা শপআপের ক্ষেত্রে করেছি। এই যে পাইপলাইনটা আমরা এখন বিল করছি, এটার মেটেরিয়ালাইজেশন হবে হয়তো 2026-27 সালে গিয়ে। তো 26-27 সালের জিডিপি টু এফডিআই টু জিডিপি রেশিওটা যদি সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের 2025 সালের সামিটটা আসলে সাকসেসফুল ছিল। এটা আমার কাছে এখন বসে বলা সম্ভব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইনভেস্টমেন্ট ডিসিশন শুধু সামিটের উপর বেস করা হয় না। সামিট হচ্ছে প্রথম ধাপ, তাই না? এরপরে আমাদেরকে এই পাইপলাইনটাকে নার্চার করতে হবে। সো সরকারের বিভিন্ন এজেন্সিকে আসলে একই সাথে কাজ করে এই পাইপলাইনটাকে বিল্ড করতে পারতে হবে। এবং তৃতীয়ত হচ্ছে যে আরো অনেক ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর অবভিয়াসলি থাকে। দেশের ইনফ্লেশন একটা ইস্যু, ফর এক্সাম্পল, এখন ইনফ্লেশন একটা কন্ট্রোল পজিশনে চলে এসেছে। ইকোনমিক ডেভেলপমেন্ট এবং অনেক ধরনের ফ্যাক্টর থাকে, সেইগুলাকে সবগুলাকে কনসিডারেশনে নিয়ে ফাইনালি এফডিআই নাম্বারটা আসলে ইন্টারপ্রিটেড হয়। সো আমি যদি এফডিআই নাম্বারটা 2026 সালে সিগনিফিকেন্টলি জাম্প করে, সেটা পুরো ক্রেডিট যেরকম বিডা বা বেজার নেওয়া উচিত না। আবার যদি সেটা জাম্প কমপ্লিটলি না করে, সেটার পুরোটা দোষটাও আপনারা বিডা বা বেজাকে দিবেন না, তখন যে চেয়ারম্যান থাকে তাকে দিবেন না। কারণ এটা আসলে প্রত্যেকের একটা রোল আছে। এই একটা ইনভেস্টমেন্টকে মেটেরিয়ালাইজ করা একদম 0 থেকে 100-এ যাওয়ার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন, মিনিস্ট্রি, এজেন্সি, প্রত্যেকের ছোট ছোট রোল আছে। সবগুলো রোল যদি আমরা ঠিকভাবে প্লে করতে পারি সরকার থেকে এবং প্রাইভেট সেক্টর থেকে, তখনই আসলে ইনভেস্টমেন্টটা মেটেরিয়ালাইজ করবে। আমরা আমাদের বেস্ট প্লেটা করার চেষ্টা করছি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে, সো দ্যাট উই ডু আওয়ার জব। আপনারা যে কোনো পলিটিক্যাল লিডারশিপকে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি চান বাংলাদেশের বিনিয়োগ বা কর্মসংস্থানের উন্নতি হোক,
তারা এটাতে না বলার কোনো কারণ নেই সেটা, এবং সেই উন্নতিটা করার জন্য আমরা যেসব প্রচেষ্টা চালাচ্ছি সেটাকে তাদের এন্ডোর্স না করারও সেই কারণে কোনো কারণ নেই। আমি এটা খুব ক্যাটাগরিক্যালি বলতে পারি যে আমাদের এই বড় বড় অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি যারা আছে প্রত্যেকের সর্বোচ্চ লেভেলে